আমির ভাই, একটু থাকবেন, আমি একটু লাইভে ওসমান বিন হাদি। ওনার একটা রেজাল ভাই কানেকশন। হ্যালো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝালকাঠির নলসিটিতে শরীফ ওসমান বিন হাদির গ্রামের বাড়ির সামনে। কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগেই এখানে কথা বলেছেন তার ভগ্নিপতি জনাব আমির হোসেন। আমরা সরাসরি আমির হোসেনের কথাও শুনবো যে পারিবারিক সিদ্ধান্ত হয়েছে কিনা তাকে গ্রামের বাড়িতেই তার বাবার কবরের পাশেই সমাহিত করা হবে নাকি ঢাকায় সমাহিত করা হবে। পরিবার যদিও প্রথমেই জানিয়েছে এখন পর্যন্ত এই বিষয়টি সিদ্ধান্ত হয়নি। তার বিভিন্ন কাব্যগ্রন্থ এবং তার বিভিন্ন বক্তৃতায় উঠে এসেছিল তার এই, তিনি যদি শহীদ হন তাহলে যেন তার বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হয়। তো এ বিষয়ে তার ভগ্নিপতি জনাব আমির হোসেন কি বলছেন আমরা সরাসরি সেখানেই চলে যাব। আচ্ছা, আমির ভাই, আমরা একটু জানাতে চাই দর্শকদেরকে যে শরীফ ওসমান বিন হাদিকে আসলে ঝালকাঠির নলছিটিতেই নিয়ে আসা হবে কিনা এবং এখানেই সমাহিত করা হবে কিনা, পরিবার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা। না, এখনো এই বিষয়টা এখনো পরিবারের আহ, কথা চলতেছে। সিদ্ধান্ত হওয়ার পরে আমরা জানতে পারবো। এছাড়া এমনি কি তার কোনো নিজস্ব অজুহাত বা কোনো ইচ্ছা ছিল কিনা যে বাবার কবরের পাশেই সমাহিত হতে চান? ওইটা কারো কাছে স্পেসিফিক ভাবে বলে নাই, কিন্তু তার লেখনীতে, তার কবিতায়, আবৃত্তিতে কখনো কখনো আমরা আহ, দেখছি বা শুনছি যে আমাকে যদি কেউ শহীদ করে বা মেরে ফেলা হয়, তখন তাহলে আমাকে আমার আব্বার কবরের কাছে সময় দিতে হবে। এই মুহূর্তে এমনি রাষ্ট্র বা সরকার বা যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে তাদের কাছে আপনাদের কি চাওয়া বা কি প্রত্যাশা? প্রথম চাওয়া, দাবি, যেটাই বলেন, সেটা যত আমরা নরম সুরেই বলি, দোষীকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। যেই হত্যাকারী এবং এর সাথে সংশ্লিষ্ট যারা, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ যে শাস্তি সেটা অবশ্যই মেনটেন করতে হবে। আর হচ্ছে, ওসমান বিন হাদি এই দেশের জন্য শহীদ হয়েছে, পরিবারের কোনো স্বার্থের জন্য না, ব্যক্তি স্বার্থের জন্য না। সেক্ষেত্রে রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে ওর উপর। সেই দায়িত্বগুলো অবশ্যই পালন করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওর কাব্যগ্রন্থ, ওর যে লেখা লিখছেন, ওই লেখনী থেকে আহ পাঠ্যপুস্তকে ওর লেখাগুলা অ্যাড করতে হবে, এবং ওর জীবনী পাঠ্যপুস্তকে অ্যাড করতে হবে। আর শাহবাগে যেহেতু আর রাজনৈতিক উত্থান হয়েছিল, ওখান থেকে আধিপত্য বিরোধী যে সংগ্রাম চালু করছিল, অন্য দেশের আগ্রাসন থেকে কিভাবে বেঁচে থাকার জন্য কিভাবে আমরা বাঁচতে পারি, সেটা যেহেতু ওখান থেকে শুরু হয়েছিল, শাহবাগই ছিল আর একমাত্র আহ, বেড়ে ওঠার স্পট। সেক্ষেত্রে শাহবাগে যেন ওর জন্য একটা স্মৃতিস্তম্ভ করা হয়, এটা হচ্ছে আমাদের অন্যতম দাবির মধ্যে এই কথা। আপনারা কি কোনো প্রকার নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা বা রাষ্ট্রের কাছে নিরাপত্তা জনিত আপনাদের কি প্রত্যাশা? আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন যদি করেন, ওসমান হাদি যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছিল, আমরা ঠিক সেভাবেই ভুগতে আছি। কারণ থ্রেটটা তো ওসমান হাদির একার ছিল না, পুরো পরিবারের উপরেই আমাদের থ্রেটটা ছিল। যে জানাজার যে বিষয়টি মানিক মিয়া অ্যাভিনিউতে শোনা যাচ্ছে এটা কি পরিবারই সিদ্ধান্ত নিয়েছে কিনা? উম, এটা ঢাকা যেহেতু সারা বাংলাদেশি আর ভক্তবৃন্দ আছে, সেক্ষেত্রে আমরা যদি নলছিটি যদি কবরস্থ করা হয়, এখনো সিদ্ধান্ত হয়নি, যদি করাও হয়, তারপর আমরা ঢাকা না দিয়ে পারবো না, কারণ ওইসব মানুষ তো সবাই এখানে আসতে পারবে না। ওইসব বিবেচনা করেই প্রথমত ওই মানিক মেহবুনিতে জানাজা নেওয়ার সিদ্ধান্ত। এমনি পরিবারের কি সর্বোচ্চ চাওয়া কি আহ এলাকায় দাফন হোক নাকি রাষ্ট্র যদি বা গণ্যমান্য ব্যক্তিরা বাংলাদেশের নেতৃস্থানীয় পর্যায়ে যারা সবাই মিলে যে সিদ্ধান্তটা নেবে সেটাই পরিবার মেনে নেবে? না, দাফনের ব্যাপারটা আমরা রাষ্ট্রের উপরে ছাড়বো না। হ্যাঁ, যেহেতু পরিবার একটা ভিন্ন বিষয়। এটা অনেক সময় দেখা যায় কবরস্থ করার পরে পরিবারের কোনো এক সদস্য কবর জিয়ারত করা, তারপরে কবরকে দেখতে যাওয়া ইত্যাদি যে ব্যাপারগুলো থাকে, ওটা অনেক দূরে হইলে সেটা অনেক সময় সম্ভব হয় না। যার কারণে আমরা এটা পারিবারিক সিদ্ধান্তেই আমরা চেষ্টা করব যে পরিবার যেখানে সম্মতি দেবে সেখানেই আমরা কবরস্থ করার চেষ্টা করব।
ওসমান বিন হাদির বিভিন্ন লেখায় বক্তৃতায় তার বাবার কথা অনেকবার উঠে এসেছে। এটাই রেখে যাওয়া বাবা সেই টিনের ঘর যেখান থেকে 6 সন্তানের উত্থান, এখান থেকেই তারা বেড়ে উঠেছে। তো সর্বশেষ কি মনে হয় আপনি তার ভগ্নিপতি হিসেবে যে সন্তান হিসেবে বাবার যে প্রত্যাশা এই টিনের ঘর থেকে জাতীয় পর্যায়ে তার উত্থান, তো বাবার স্বপ্ন পূরণের মানে একদম চূড়ান্ত সীমায় সে পৌঁছাতে পেরেছিল বা সেই তৃপ্তির জায়গাটি আপনাদের মধ্যে কাজ করে কিনা? মোটেও তৃপ্তি নয়। ওসমান হাদিকে অকালে জড়াই দেওয়া হয়েছে। ওসমান হাদি সে কয়েকদিন আগেও বলেছে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হব। কারণ আমরা পরিবার জানতাম যে ওসমান হাদির ভিতরে কি ছিল। ওসমান হাদি নিজেও জানতো, আফসোস করতো মাঝে মধ্যে, যেমন একটা ভূখণ্ড, এত সুন্দর মানুষ আমাদের দেশের, হ্যাঁ, অনেকের ভিতরে দেশপ্রেম আছে, কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। হ্যাঁ, প্রশ্নটা এটাই ছিল যে বাবার যে এই টিনের ঘর থেকে উত্থান, অর্থাৎ সততা, যে জুলাই অনেকেই দেখা গিয়েছে জুলাইকে কেন্দ্র করে অনেক ধরনের লাভবান হয়েছে, কিন্তু ওসমান কি এই জুলাই কেন্দ্রিক কোনো আম, যেটাকে বলে বিত্ত বৈভব এই রকমের কোনো লাভ, কখনো চাওয়া পাওয়া এগুলো তার মধ্যে কি করেছে, না বাবার সততাকেই আঁকড়ে ধরে সর্বশেষ চেষ্টা করে গেছে সর্বোচ্চ তার উদ্দেশ্যে? সবসময় ওসমান সেটাই ধারণ করতো, আব্বার শেখানো পথ, যে সঠিক পথে থাকতে হবে। আহ, যে এক পয়সা থেকে শুরু করে 1000 কোটি টাকা যদি আমার সামনে থাকে, হ্যাঁ, তাহলে সেটা আমার, যদি সেটা আমার না হয়, সেটা আমি ধরতে পারবো না। এটা ছিল তার একবারে বেসিক। এবং সেই অভ্যুত্থানের পর যে সুযোগগুলো ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারতো, ইচ্ছা করলে টাকা পয়সা সে কামাই করে তারপরে উন্নত একটা রাষ্ট্রে গিয়ে বসবাস করতে পারতো। এই সমস্ত কোনো সুযোগই তিনি গ্রহণ করেন নাই, বরং তার আগের চেয়েও, অর্থাৎ 5ই আগস্টের আগে যে ইয়া ছিল, 5ই 5 তারিখের পরে যে অভ্যুত্থানটা হইলো, 5 তারিখে, তারপরে আহ, যে আর্থিক অবস্থা তার হয়েছে, তার ওই আগে ওর আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। ও নিয়মিত ওর ইনকাম ছিল। এরপর যখন ও বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সংস্কৃতির সাথে যুক্ত হইলো, তখন ও ব্যক্তিগত ওর যে ইনকামটা তখন আরো কমে গেছে। ওর ব্যক্তিগতভাবে ও অনেক স্বাবলম্বী ছিল, কিন্তু সেটা এই 1.5 বছরে ওর যত নিজের কামাই করা যে টাকা পয়সা, সেটা এর ভিতরে অনেক কিছু খরচ হয়ে গেছে। অতএব রাষ্ট্রের এই আমাদের ওখানে দেশ থেকে তো কোনো আহ, লাভবান হয়ই নাই, বরং নিজের টাকা আরো পকেট থেকে খরচ করা লাগবে। আরেকটু বলবেন কিনা যে বাবা যেমন স্পিড ছিল, বাতিলের আতঙ্ক ছিল, তার বড় ভাইকেও বলা হয় সেও তুমুল স্পিডে এরকমের বক্তৃতা দিত, চেতনা, এবং এনএস কামিল মাদ্রাসায় তিনি নেতৃত্বে ছিলেন, ভিপি ছিলেন। তারপর ওসমান হাদিও একই ভাবে ছোটবেলা থেকে আবৃত্তি এবং বক্তৃতায় সবার মধ্যে তার একটা জনপ্রিয়তা ছিল। মানে এটা কি একটা পারিবারিক একটা ধারাই কিনা, মানে এটা তার পরিবার সূত্রেই পাওয়া একটা যোগ্যতা বা একটা প্রতিভা বা গুণ কিনা, বা সেটা পরিবার থেকেই সম্পূর্ণ তার উত্থান, নাকি এটা আসলে একদিনে একজন ওসমান হাদি তৈরি হয়েছে কিনা? মোটেও না, উসমান হাদি একদিনই তৈরি হয় নাই। আপনারা জানেন, আমার শ্বশুর সে অত্যন্ত প্রভাবশালী একজন আলেম ছিলেন এবং সম্মানিত লোক ছিলেন। তার ব্যাপারটাই শুধু সামনে আসে, কিন্তু ওসমান হাদির যে মা, আমার আহ, শাশুড়ি, উনি অনেক জ্ঞানের অধিকারী। এখনো এই বয়সে এসেও, 68 বছর বয়স আমার শাশুড়ি, কিন্তু এই বয়সে এসেও যদি কখনো একটু যদি সুযোগ থাকে, সময় থাকে, এখনো সে বই পড়ে। অতএব আমার শাশুড়ির যে জ্ঞানের গভীরতা, সেটা আহ, আমার মনে হয় অনেকে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট, হ্যাঁ, তারাও তার সাথে পারবে না। রাজনীতি বলেন আর ধর্ম নিয়ে বলেন, ঠিক আছে, তার জ্ঞানের গভীরতা এখনো অনেক বেশি। অতএব সেই ওসমান হাদির যে বেড়ে ওঠা একদিনে হয় নাই। পরিবার থেকে সে ছোট থেকে আহ, ছোট থেকে আজ অদ্য পর্যন্ত তার এই হ্যাঁ, এটা তার অনেক গল্প, কবিতা কিংবা তার অনেক কথায় স্মৃতিচারণে এটাও উঠে এসেছে যে তার মা একটা রক্ষণশীল পরিবার থেকে আসলেও সেই তার মাও তার শৈশব থেকে ক্ষুদিরামের যে গল্প এগুলা ক্যাসেট রেকর্ডে শুনতেন, এবং এই গল্প সন্তানদের সঙ্গেও বলতেন। এরকম একটা কালচারাল, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ক্ষুদিরামের ফাঁসি, এই গল্প অনেক জায়গায় বলেছে। তো মাকে সে সেভাবে অনেক জায়গায় মূল্যায়ন করেছে, বাবাকে যেভাবে স্মৃতিচারণ করেছে। তো
সামগ্রিকভাবেই তার মেয়েরা অর্থাৎ শরীফ মাওলানা আব্দুল হাদীর মেয়েরা অর্থাৎ ওসমান হাদীর বোনরা তারাও ওই একই ভাবে একই সূত্রে গাঁথা আমরা গতকালকেই দেখেছি আপনার সহধর্মিণী ওসমান বিন হাদীর ছোট বোন মাসুমা আক্তার, মাসুমা হাদী, তিনিও যে তার মানে বুক চেরা আর্তনাদ করে তিনি বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত তীব্র ভাষায় সরকার সহ বিভিন্ন মহলকে কটাক্ষ করেই তিনি কথা বলেছেন। এই কথাগুলো তো আসলে অনেক সময় অনেকে বলছিল, কিন্তু সর্বশেষ আসলে ওসমানকে এই দেশের জন্য জীবন দিতে হলো। এবং আমি সামগ্রিকভাবে বলতে চাই যে পরিবার যে অনেক সময় বলে আসছিল বিভিন্ন মহল থেকে তার নিরাপত্তার কথা, কিন্তু আসলে কি মনে হয় রাষ্ট্রের এখানে আসলে বড় রকমের একটা গাফিলতি ছিল? অবশ্যই গাফিলতি ছিল, কারণ এই থ্রেটটা তো অনেক আগে থেকেই ছিল, সেটা রাষ্ট্র কোনোভাবেই আমলে নেয়নি। এটা অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে। আর ওর যে আহ, আপনি আহ, যদি বলেন যে ওরা পারিবারিক ভাবে ওর ভাই বোনদের অবস্থা, ওরা প্রত্যেকটা ভাই বোনই এভাবে ব্রিলিয়ান্ট, যে যেখানে ছিল সেখানেই সে আহ, তার সাক্ষরতা রাখছে। যেমন আমার ওয়াইফ, সেও মেধা তালিকায় এসএসসি তে মেধা তালিকায় সে পঞ্চম। তারপরে এইচএসসি তে সেও মেধা তালিকায় স্বাক্ষর রাখছেন। তারপরে বড় ভাই, সেও রাষ্ট্রপতির কাছ থেকে পদকপ্রাপ্ত। তারপরে মেজো ভাই শরীফ ওমর বিন হাদি, সেও যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন ডিপার্টমেন্টে অনার্স এবং মাস্টার্সে দুটোই সে ফার্স্ট ক্লাস পাস। তাতে প্রত্যেকটা ভাই বোনই ওদের এভাবে মেধাবী, যে যেখানে ছিল প্রত্যেক জায়গায় প্রত্যেকে মেধাবী। দর্শক এতক্ষণ শুনছিলেন শরীফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মাওলানা আমির হোসেন তার বিভিন্ন মূল্যায়ন করেছেন, ওসমান হাদি সম্পর্কে বলেছেন, তাকে পারিবারিকভাবে এখানেই সমাহিত করা হবে কিনা সে বিষয়ে বলেছেন। আহ, সর্বশেষ এই যে ভাইদের উত্থান, পারিবারিকভাবে শরীফ মাওলানা আব্দুল হাদির এক্ষেত্রে অবদান, অন্য ভাইদের তারাও যে ব্রিলিয়ান্ট ছিলেন এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের নামের প্রতি সুবিচার করেছেন সেটি বলেছেন, বোনদের কথা বলেছেন, ওসমান হাদির মা সম্পর্কে বলেছেন। আমরা এই এই মুহূর্তে আমাদের যারা পুলিশ সদস্যরা রয়েছেন, পুলিশের ভাইরা রয়েছেন, তাদের কাছ থেকে ছোট্ট করে 1 মিনিটে শুনবো যে এখানে নিরাপত্তা, আপনারা তো রাতেও বলছিলেন যে আমরা বাড়ির নিরাপত্তায় নিয়োজিত আছি এবং হচ্ছে পরিবার যদি কোনো মন্তব্য করে সেটা ভোর থেকে করা হবে। তো এখন নর্থ সিটি প্রশাসনের কি সিদ্ধান্ত আছে যে ওসমান হাদিকে যদি আনাও হয়, এই আনা পর্যন্ত সামগ্রিক নিরাপত্তা এবং পুলিশ প্রশাসন কিভাবে সহযোগিতা করবে? এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আহ, নির্দেশনা। আমি এছাড়া এর বাইরে কিছুই বলতে পারবো না। আজকে এমনিতে আপনারা এখানে মোটামুটি সারাদিনই দায়িত্ব পালন করবেন? যে নিরাপত্তা শুধু দায়িত্ব, এতটুকু বলতে পারবো। নিরাপত্তার দায়িত্ব। পুলিশের সদস্য জনাব শেরজাহান বলছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাকি সিদ্ধান্ত জানাবেন এবং তাদের পরিকল্পনায় রয়েছে নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়। ইতোমধ্যেই ভোর থেকে রাতের পরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে নলসিটির বিভিন্ন পর্যায়ের মানুষ, শ্রেণী পেশার মানুষ, উৎসুক জনতা বাড়ির সামনে ভিড় করেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা কেবল এই মুহূর্তে বাড়ির মধ্যে রয়েছি, বাড়ির বাইরে ভিড় রয়েছে। তো এখন যদি একটু দেখাই যে এই যে টিনের ঘরটি দেখা যাচ্ছে, এইটিই মূলত শরীফ মাওলানা আব্দুল হাদির নিজের হাতে গড়ে যাওয়া সেই টিনের ঘর। এখান থেকেই ওসমান হাদির যে 6 ভাই বোন, আহ, মাওলানা মাওলানা আবু বকর, জি মাওলানা মাওলানা আবু বকর সিদ্দিক, এরপরে মেজো ভাই শরীফ ওমর, ছোট ভাই শরীফ ওসমান বিন হাদি, আহ, 3 বোন, 3 বোনের মধ্যে ছোট বোন মাসুমা হাদি, আরো যে 2 বোন এবং তাদের হাজবেন্ডরা সবাই শিক্ষকতায় নিযুক্ত রয়েছেন, কেউ ব্যবসা করছেন। শরীফ আহ, শরীফ মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি প্রথমে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় শিক্ষকতা করতেন, বর্তমানে তিনি বরিশালের ভাগিয়া আলামিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং দৃষ্টিনন্দন বরিশালের ঐতিহ্যবাহী একটি মসজিদ আহ, গুছিয়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব হিসেবে রয়েছেন। একই সঙ্গে তিনি বিশিষ্ট বক্তা, টেলিভিশন এবং রেডিও বেতার বিভিন্ন গণমাধ্যমে তিনি বক্তব্য রাখেন, ইসলামিক স্কলার হিসেবে তার একটি সুনাম রয়েছে। একই সঙ্গে মেজো ভাই শরীফ ওমর, তিনি ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। শরীফ ওসমান বিন হাদি সাইফুডসের আইএলস এবং স্পোকেন বিভিন্ন কোচিং এর ক্লাস দান করেন অনেক বছর যাবত এবং বাজারে তার বই রয়েছে। আমরা যদি একটু বাড়ির যে কিছুদিন আগেই শরীফ ওসমান বিন হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেই দিনই তার বাড়িতে একটি
চুরির ঘটনা ঘটেছে সেটি মূলত এই যে বাড়ির আঙিনা দেখা যাচ্ছে, এই আঙিনার যে শেষ জানালাটা, ওই জানালার ওখান থেকে কোনো চোর ওখান থেকে প্রবেশ করেছিল এবং কি সামগ্রী নিয়ে গেছে সেটি যেহেতু বাড়িতে কেউ ছিল না নিশ্চিতভাবে বলা যায়নি। সেই সময় গণমাধ্যম কর্মীরা কতগুলো কয়েন, পয়সা, টাকার এক থলে আমরা দেখাতে পেরেছিলাম। ওসমান বিন হাদির আহ, যে বাড়ি, বসবাসের জায়গা, এটি হচ্ছে সেই জায়গাটি শরীফ মাওলানা আব্দুল হাদির হাতে গড়া সেই টিনের ঘর, যেখান থেকে 6 সন্তান তারা প্রত্যেকে তার স্বনামের প্রতি সুবিচার করতে পেরেছেন। এখান থেকেই তাদের উত্থান। উসমান বিন হাদিরা তারা যে 3 ভাই এবং 3 বোন, তারা বিভিন্ন সময় তার বিভিন্ন স্মৃতিচারণমূলক বক্তব্য এবং লেখায় বলেছেন যে আমাদের ঘরে সবাই হচ্ছে, আমাদের মিলন মেলা থাকতো পিছনে যেখানে আমাদের পাকের ঘর, আমরা একটু অবসর সময় পেলেই সবাই গল্পে মেতে উঠতাম। এটাই হচ্ছে তাদের বাড়ির সেই পিছনের আঙিনা। এবং হচ্ছে অনেক সময় তিনি বলতেন যে আমাদের হাউস অফ কমন্স বা হাউস অফ লর্ডস হচ্ছে এই বাড়ির পিছন, যেখানে আমরা 6 ভাই বোন মিলে এখানে বসতাম এবং কথা বলতাম, গল্প করতাম এবং বিভিন্ন গঠনমূলক আলোচনা বলি, আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান ভিত্তিক আলোচনা করি। সব সবগুলো হচ্ছে সেভাবেই হচ্ছে এখানেই মূলত তাদের সেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। যদি বলা হয় তিনি এনএস কামিল মাদ্রাসার সেই করিডোর থেকে এবং হচ্ছে এই বাড়ির আঙিনা থেকেই তার নেতৃত্বের বিকাশ এবং তার উত্থান। তিনি ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় তিনি শৈশবেই ভর্তি হন এবং সেখানে তিনি দাখিল 2007 সালে এবং হচ্ছে 2009 সালে আলিম সমমানে ইন্টারমিডিয়েট সমমানের তিনি পাশ করেন এবং পরবর্তীতে তিনি তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2010 সালে প্রথমে তিনি ইসলামিক স্টাডিজে ভর্তি হন এবং তখন দ্বিতীয়বার পরীক্ষা দেওয়া যেত। দ্বিতীয়বার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে পরবর্তীতে পলিটিক্যাল সায়েন্সে তিনি আহ, আহ, ভর্তি হন এবং পলিটিক্যাল সায়েন্সেই তিনি অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। পলিটিক্যাল সায়েন্সে তিনি অনার্স মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি একই সময় তিনি সাইফুরস কোচিং এ স্পোকেনের প্রথমে শিক্ষক, পরবর্তীতে আইএলটিএস এর শিক্ষক হিসেবে তিনি শিক্ষকতায় নিযুক্ত থাকেন এবং 5 আগস্টের আগে তিনি জুলাই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেন। রামপুরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নেতৃত্ব দেন এবং সংঘবদ্ধ করার কাজে নিয়োজিত ছিলেন। 5 আগস্টের পরে তিনি মূলত 13 আগস্ট সম্ভবত 13 বা 14 আগস্ট তিনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে সারা বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন শরীফ ওসমান বিন হাদি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে একটি বয়ানের কথা বলা হচ্ছে এবং কালচারাল রেভলিউশন, সেটি মূলত করতে চেয়েছিলেন শরীফ ওসমান বিন হাদি এবং এই কারণেই তিনি ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন, যেটি ইতোমধ্যেই একটি গণমাধ্যমের সম্পাদক জনাব মাহমুদুর রহমান দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। শরীফ ওসমান বিন হাদির রয়েছে একটি ছেলে সন্তান যার বয়স মাত্র 10 মাস। তিনি বলেছিলেন যে জান দেব কিন্তু জুলাইকে দেব না এবং বলেছিলেন আমি যদি শহীদও হয়ে যাই তাহলেও যেন আমার সন্তান একদিন এই আধিপত্যবাদ বিরোধী ইনসাফের কথা বলবে, বাংলাদেশের একটি ইনসাফ ভিত্তিক সমাজের রাষ্ট্রের কথা বলবে আমার সন্তান। এবং তিনি বলেছিলেন আমি যদি শহীদ হই তাহলে যেন আমাকে আমার বাবার কবরের পাশেই সমাহিত করা হয় এবং সেটি তিনি তার লেখনীতে, বক্তৃতায় বিভিন্ন জায়গায় বারবার বলেছেন। এ কারণেই অনেকে ধারণা করছেন এলাকাবাসীর প্রত্যাশা, ঝালকাঠির মানুষের একটি দাবি যেন তাকে হারিখালি এখানে যে নলসিটির ফুলকাঠি ইউনিয়নে বাবার সেই কবরের পাশেই যেন সমাহিত করা হয়। অন্যদিকে তার রাজনৈতিক যে তিনি যাদেরকে নিয়ে আহ, আহ, তিনি যাদেরকে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আহ, ঢাকা 8 আসনে সম্ভাব্য প্রার্থী হয়েছিলেন, তার সঙ্গে ইনকিলাব মঞ্চের তাদের দাবি বুদ্ধিজীবীর সম্মান দিয়ে তাকে যেন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান কিংবা বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আজকে তাকে সকাল 10টায় সিঙ্গাপুরের একটি স্থানীয় মসজিদে তার প্রথম জানাজা হবে এবং আজকে সন্ধ্যায় যদি তার মরদেহ ঢাকায় এসে অবতরণ করে তবে পরিবার সিদ্ধান্ত নিবে যে আসলে তাকে বাড়িতে এনে দাফন করা হবে নাকি ঢাকায় দাফন করা হবে। আরেকটি
আগামীকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দুপুর 2টায় তার জানাজা হবার একটি সিদ্ধান্ত জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির বাইরেও বিভিন্ন উৎসুক জনতা ভিড় করেছেন, গণমাধ্যম কর্মীরা জড়ো হয়েছেন বাড়ির মধ্যে, এবং হচ্ছে এখানে মূলত সবাই বাড়ির এই আঙিনাটিকে দেখানোর চেষ্টা করেছেন যে এরকমের একটি টিনের ঘর থেকে একটি অতি সাধারণ একটি পরিবার থেকে শরীফ ওসমান বিন হাদির উত্থান। যদিও সম্ভ্রান্ত একটি পরিবার, শরীফ মাওলানা আব্দুল হাদির এই এলাকায় একটি সুনাম রয়েছে। তিনি একজন বয়োজ্যেষ্ঠ একজন ইসলামিক স্কলার, এবং এখানে আলিম পাস, এখানে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল, এবং এখানে তিনি উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখানের নলছিটি বাজার লঞ্চঘাট বাজার মসজিদের তিনি দীর্ঘদিন জীবনের শেষ দিন পর্যন্ত ইমাম ছিলেন। 2012 সালে তিনি ইন্তেকাল করেন, এবং কুলকাঠি ইউনিয়ন, নলছিটির কুলকাঠি ইউনিয়নের হরিখালিতে তাকে মূলত দাফন করা হয়, এবং ওসমান হাদিরও ইচ্ছা যেন তাকে এখানেই দাফন করা হয়। এটি পাওয়া যায় তার বিভিন্ন লেখায়, কবিতায়। পরিবার দাবি করেছে তার বিভিন্ন কবিতা, তার বিভিন্ন লেখা এটি যেন পাঠ্য বইয়ে সংযুক্ত করা হয়, এবং তার জীবনী যেন পাঠ্য বইয়ে সংযুক্ত করা হয়, এটি পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সৃজনশীল তার যে ভূমিকা ছিল, এবং তার দাবি ছিল কালচারাল রেভলিউশন, অর্থাৎ এই যে সাংস্কৃতিক যে বিপ্লব, এটি কোনোভাবেই যেন বন্ধ না হয়ে যায়। যে কারণে তিনি মূলত কালচারাল রেভলিউশন নিয়ে সর্বশেষ এগিয়ে যেতে চেয়েছিলেন, যে শুধুমাত্র মাঠে ময়দানে বিপ্লব এবং ময়দানের হুঙ্কার দিয়েই নয়, কালচারাল একটি সাংস্কৃতিক এখানেই মূলত তিনি বিপ্লবটি করতে চেয়েছিলেন। এই মুহূর্তে নলছিটির লঞ্চঘাট এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী, আমাদের বরিশাল ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান। এই মুহূর্তে চলে যাব তার কাছে। ধন্যবাদ ইসমাইল। আসলেই এটি দুঃখজনক ঘটনা। বাংলাদেশের ইতিহাসে বিপ্লবোত্তর সময়ে বিপ্লবের এই মহান নেতাকে যেভাবে হত্যা চালানো হয়েছে এবং প্রকাশ্যে, আসলে এই দুঃখের এই মর্ম বেদনার কথা আসলে বলে শেষ করার আসলে সুযোগ নেই। আমি এই মুহূর্তে যুক্তরে লঞ্চঘাট এলাকায় আমরা সকালে এসে যেমনটা দেখেছি যে নলছিটির ওসমান হাদি যে বাড়িতে থাকতেন, তার বোনের যে ভবন বাসাটি রয়েছে সেখানে কিন্তু জনাকীর্ণ রয়েছে, এবং শুধুমাত্র তার বাড়িতেই নয়, এর বাইরেও বিভিন্ন বাজারে কিন্তু ওসমান হাদিকে নিয়ে আলোচনা চলছে। এই যে হত্যাকাণ্ড, এটি কিন্তু তারা স্থানীয় মানুষ কিছুতেই মেনে নিতে পারছেন না। আমরা প্রত্যেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি, যারা সকল জায়গায় আসলে এটি একটি আলোচনা যে রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের একজন মহান বিপ্লবীকে প্রকাশ্যে হত্যা এবং তার যে জীবনের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারবে না, এই ব্যর্থতাটা আসলে কার নিতে কে নিবে, এই জিজ্ঞাসা কিন্তু স্থানীয় মানুষের, এবং একই সাথে কিন্তু তারা বলছেন যে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের খুব দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। এবং তেমনটি আমরা দেখেছি গতকালকে তিনি তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু সারা দেশের মতো বরিশালে উত্তাল হয়ে ওঠে, কেমন বিক্ষোভ হয়েছে নলছিটিতে। আমরা এখানে স্থানীয় কয়েকজন রয়েছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই হাদিকে আপনি কিভাবে চেনেন এবং হাদির এই মৃত্যুকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? হাদি আমাদের নলছিটি খাসমহল এলাকার ছেলে, এবং ছোটবেলা থেকে আমরা এক এলাকায় বড় হয়েছি। ও জালকানি নেসারাবাদে পড়াশোনা করতো, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে নলছিটি খুবই কমে আসতো, এবং খুব ভালো ছেলে। তারা 3 ভাই 3 বোন, তারা 6 ভাই বোনই মেধাবী, এবং তার বাপে খুব আল্লাহ লোক ছিল। সে নলছিটি সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল। হাদি মাওলানা সাহেব খুব ভালো, এবং ওসমান হাদি নলছিটি আসলে ছোট বড় সকলকে আগে সালাম দিত, তারপরে বলতো ভাই কেমন আছেন।
ছোটদেরও কান্দে হাত দিয়ে কথা বলতো, তাদের সাথে একসাথে চা খাইতো। এই আসলে মনে করেন এই যে নসির পল্টনে এখানে নিচে বসতো, বেঞ্চেও না, নিচে বসিয়া সুন্দর কালে স্বাভাবিক একটা সাধারণ মানুষ ওইভাবে সকলের সাথে বসিয়া চাটা খাইতো। তাদের সিনিয়র জুনিয়র ছিল না, সকলের সাথে একটা আন্তরিকতা ছিল, খুবই ভালো ছিল। কিভাবে নিচ্ছেন আপনি? আমরা এই মৃত্যুটা আসলে মেনে নিতে পারছি না। আমরা এলাকার মানুষ খুবই সুক্ষত এবং মর্মাহত। আসলে শোনার পরে খুবই খারাপ লাগছে। এই যে কথা বলতে আছে কিন্তু আমাদের কষ্ট হইতে আছে, একদম কাছের মানুষ। এবং আমরা যারাই তাকে হত্যা করতে, আমরা এই হত্যার বিচার চাই। আজকে জানো কারো কারো বাবা হারা না হয়, কারো সন্তান হারা না হয়, কেউ স্বামী হারা না হয়, এইটাই যে করুক। আমরা শুধু নলছিটি জালকাঠি বেশি না, সারা বাংলাদেশের মানুষই এই হত্যার বিচার চাই, দ্রুত। যেমনটি শুনছিলেন স্থানীয় তারা কিন্তু বলছেন যে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে অত্যন্ত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা উচিত। কোথায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে আসলে বাংলাদেশ নতুন বাংলাদেশ হিসেবে করার ক্ষেত্রে যে কয়েকজন মানুষ অংশগ্রহণ করেছিলেন এই লড়াইতে, তাদের মধ্যে যদি এই ধরনের হত্যাকাণ্ডের পর যদি বিচার সেইভাবে না হয়, তাহলে আসলে আগামী বাংলাদেশ কোন দিকে যাবে সেই প্রশ্ন তিনি থাকছে। আপনারা দেখেছেন আপনাদের সমবয়সী প্রায় তরুণ নেতৃত্ব এই যে রাষ্ট্রের দায় আপনি মনে করেন? রাষ্ট্রের দায় বলতে এটা তো মানে খুবই মর্মাহতভাবে মৃত্যুটা হয়েছে, আমরা মেনে নিতে পারছি না। আমরা এক এলাকায় থাকতাম, মানে ছুটির সময় প্রায় ভাই আসতো, একসাথে চায়ের আড্ডা দিতাম, খেলাধুলো করতাম, একসাথে গোসল করতাম। এগুলো আমরা মেনে নিতে পারছি না। চাইলেও মানে কথা বলতেছি, কথা আমাদের মুখে আসতেছে না। মানে এমন একটা কথা শোনাবো না, চোখে কান্না চলে আসতেছে। মানে এটা খুবই শোকাহত এবং মর্মাহত। ভাই দোয়া করি ভাই যেন জান্নাতুল ফেরদৌস নসিব করুক, কিছু বলার নেই ভাই। যেমনটি শুনছিলেন আসলে মর্মাহত। তার একই সাথে তারা যে এলাকায় ছিলেন, বড় হয়েছেন, তেমনি একজন জানাচ্ছিলেন আসলে আমরা তার হাদির বাড়ি থেকে খুব নিকটবর্তী দূরত্বে রয়েছে লঞ্চঘাট এলাকা। এই এলাকায় কিন্তু হাদি বড় হয়েছে এবং তিনি এই এলাকার মানুষের সাথে কিন্তু খুব ক্লোজলি মিশেছেন এবং যে কারণেই এক ধরনের ব্যাখ্যা সবার মনের মধ্যে এবং তারা এটি কিছুতেই মেনে নিতে পারছেন না। স্থানীয়রা যেমনটি বলছেন যে এটি খুবই দ্রুত সময়ের মধ্যে এই আন্দোলনের মধ্যে থেকে আন্দোলন শেষ হওয়ার আগে, অর্থাৎ সারা দেশে যে আন্দোলন বেজে উঠেছে সেই আন্দোলন শেষ হওয়ার আগে তাকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা গতকালকে দেখেছি যে বরিশালে সড়ক অবরোধ হয়েছে তাৎক্ষণিকভাবে এবং বরিশালে ঝালকাঠিতে, নলছিটিতে শিক্ষক ছাত্র জনতা এই সড়ক অবরোধ করেছেন এবং তারা যেটি বলছেন যে এইখানে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি উন্নত করা না হয় তাহলে অন্য যারা যে নেতৃত্ব রয়েছে তারা আসলে হাদির মতো পরিস্থিতি বড় হতে পারে এবং স্থানীয়রা যেমনটি বলছেন আসলে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু তারা বিশদভাবে প্রশ্ন তুলেছেন এবং এই পরিস্থিতি যদি উন্নত না হয় তাহলে আসলে হাদির মতন অনেকের পরিণতি হতে পারে। যদিও আন্দোলনকারীরা সবাই কিন্তু বলছেন যে হাদির মতো তারা পরিণতি বরণ করে নিতে চান, তারপর এই হত্যাকারী এবং এই হত্যার ঘটনার সাথে যে দল বা যে ব্যক্তিরা জড়িত রয়েছে তাদেরকে তাদের বিচার নিশ্চিত করতে হবে। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে বাংলাদেশে যে এই নতুন বাংলাদেশ নির্মাণে যে মানুষগুলো অবদান রেখেছে সেই মানুষগুলো ওর নিরাপত্তা নিশ্চিত করা এবং এই মানুষগুলোকে যদি নিরাপদ না রাখা হয় তাহলে আসলে আগামী বাংলাদেশও নিরাপদ হবে না। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার এলাকায় এই যে ওসমান হাদি তাকে চিনতেন কিনা? চিনতেন কিনা তার সম্পর্কে? তাকে চিনতেন না?
তিনি আসলে এই এলাকায় নতুন এসেছেন, যে জন্য আসলে তাকে চিনছেন না। আমরা এই লঞ্চঘাট এলাকায় আরো বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে এই হত্যাকাণ্ড আসলে বাংলাদেশের জন্য একটি নেতিবাচক উদাহরণ তৈরি করেছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনার এলাকায় ওসমান হাদির বাড়ি, আপনি তাকে চিনতেন কিনা এবং তার এই যে মৃত্যু আপনি কি মনে করেন আসলে? আমার বাড়ি আর ওসমানের বাড়ির কাছাকাছি। সে আমার খুব ভালো প্রতিবেশী ছিল, আমার ছোট ভাই, খুব ভালো মানুষ। তো রাজনৈতিকভাবে সে একটা মত করতো, ফিল করতো এবং সেটা নিয়ে এসে সারা দেশব্যাপী আলোড়ন তৈরি করছে, বিশেষ করে এই আন্দোলনের সময় তার ইনকিলাব মঞ্চ থেকে। তারপর যে দুঃখজনক ঘটনা সবাই জানেন, সবাই অবগত আছেন। মানুষ হিসেবে খুবই ভালো এবং প্রতিবেশী হিসেবে খুবই ভালো, আর তার এই মৃত্যুতে আমরা সবাই সুখী। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, তা সেজন্য কি তা কারো প্রাণ দেওয়া এটা কিভাবে নিচ্ছিল? এই তো তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবেশী হিসেবে। আমাদের খুব কাছের মানুষ ছিল, আমাদের খুব কাছের ছোট ভাই। মর্মান্তিক, দুঃখজনক ঘটনা, সবাই আমরা শোকাহত। যেমনটি শুনছিলেন যে ওসমান হাদির বিষয়ে আসলে যে বলছিলেন যে রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতের যে সহনশীলতা সেটি যদি গড়ে না উঠবে, এই যে ওসমান হাদির মৃত্যু, এই মৃত্যু আসলে ভিন্ন মতকে সহ্য করতে না পারার কারণে, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আপনারা দেখেছেন শুধুমাত্র বরিশালে না, সারা দেশে কিন্তু এই ওসমান হাদির ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে। আমরা সকাল থেকে রয়েছি ওসমান হাদির বাড়ির এলাকায়। এই মুহূর্তে আমরা রয়েছি লঞ্চঘাট এলাকায়। এখানে যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু সকলেই বলছেন যে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনায় দায় যেমন রাষ্ট্র এড়াতে পারে না, একইভাবে রাজনৈতিক ভিন্নমত যদি এইভাবে নৃশংসভাবে দমন করা হয় তাহলে সেটি রাষ্ট্রের জন্য খুবই নেতিবাচক, এবং রাষ্ট্রকে এই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনার সাথে আমি একটু কথা বলতে চাই যে এই ওসমান হাদিকে আপনি কি এবং তার এই যে মৃত্যু, এটি কীভাবে দেখছেন? এটা তো তারা চিনতাম, আমরা দেখতাম, আমরা এখানে স্থানীয় ছেলে, সে খুব ভালো ছেলে ছিল। এই তার মর্মান্তিক ঘটনা খুবই আমরা দুঃখ প্রকাশ করি। এটা দাপন কোথায় কি হবে এটা আমি সঠিক জানি না, এখনকার শুনি না। হচ্ছে যে নাকি সে নিজে লিখিত দিয়ে গেছে যে দেশে আমার বাবার গোরস্থানের পাশে আমার কাছে বসছেন। তার বাবার কবরস্থান? হ্যাঁ, গ্রাম থেকে এটা শুনছি যে গ্রামে তার বাবার গোরস্থানের পাশে তার দাপন দেওয়া হয়। আপনাদের দাবি করতে দাবিটা আমাদের দেশের ছেলে দেশে নাই ভালো, এটা আমার এটা যাতে এলাকায় আনে আমরা দেখতে পারি। আবার আমি ওসমান গনিকে এইটাই আমরা কামনা করি। যেমনটি শুনছিলেন যে স্থানীয়দের মাঝে কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছিল, তারা যেটা বলছেন যে ওসমান হাদিকে দাফনের জন্য তারা চাইছেন যে নলসিটিতে নিয়ে আসুক এবং এখানেই দাফন করা হোক এই জাতীয় বীরকে, যিনি বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে নতুন পথে নেওয়ার জন্য যে অবদান রেখেছেন। আমরা এখন রয়েছি এই এলাকায়। এখানে আসলে সবাই মর্মাহত, সকলে যাদের সাথে কথা বলতে কিন্তু বলছেন যে এই হত্যাকাণ্ড আচরণ এটি আসলে মেনে নেওয়া যায় না। একজন জাতীয় বীর বিগত জুলাই আগস্টের আন্দোলনে যে অবদান, সেই মানুষটির জীবনের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, তাহলে প্রশ্ন থেকেই যায় যে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কতটুকু রয়েছে সে বিষয়ে কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। আমরা এই আসলে নলছিটি সহ পুরো বরিশাল বিভাগেই কিন্তু এই ছড়িয়ে পড়েছে যে এখান থেকে এই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা, ঠিক একইভাবে অন্যান্য আন্দোলনে অর্থাৎ এই নতুন বাংলাদেশকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিও কিন্তু হচ্ছে এই একই সাথে।
লঞ্চঘাট থেকে যুক্ত ছিলাম আমি ফিরে যাব সহকর্মী ইসমাইলের কাছে। তিনি রয়েছেন ইসমাইল হাদির বাড়িতে। ইসমাইল, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি। হাদির গ্রামের বাড়িতে এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত হয়েছেন। এই বাড়িটিতে এই মুহূর্তে গণমাধ্যম কর্মী এবং পুলিশ বাহিনীর সদস্যরা ছাড়া আর কেউ উপস্থিত নেই, কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাড়ির সামনে উৎসুক জনতা এবং গ্রামবাসী, এলাকাবাসী ভিড় করেছে। বাড়িতে এই মুহূর্তে রয়েছে ওসমান বিন হাদির ছোট বোন, যদিও বয়সে তার বড়, মাসুমা হাদি, এবং তার হাজবেন্ড অর্থাৎ মাওলানা ওমর, মাওলানা 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 আমির হোসেন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগেই লাইভে তার সঙ্গে আমরা যুক্ত হয়েছিলাম এবং তার কথা শুনেছিলাম। এই মুহূর্তেও তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি তার কাছে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি কি বলছেন সেটি আবার শুনবো। জনাব আমির হোসেনের কাছে চলে যাচ্ছি। পরিবার সঙ্গে দেওয়া হয়েছে, অতএব আমরা শঙ্কিত। ধন্যবাদ। আমির হোসেন, আমি কিছুক্ষণ আগেই আমরা শুনেছিলাম কিছুক্ষণ আগেই আপনার কথা আমরা শুনেছিলাম। তো এখন আবার আপনার একটু কথা শুনবো যে ওসমান বিন হাদি, আপনাদের প্রত্যাশা যে তাকে যেন তার বাবার কবরের পাশেই সমাহিত করা হয়, তার বিভিন্ন লেখায় এটা উঠে এসেছে। কিন্তু যদি আসলে তার সঙ্গে যারা সারথি ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন, এছাড়া জুলাই বিপ্লবের সহযোদ্ধারা যারা রয়েছেন, তারা যদি আসলে তুমুল দাবি করে যে তাকে বুদ্ধিজীবীর মর্যাদা দিয়ে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানেই তাকে সমাহিত করা হোক বা বনানী কবরস্থানে সমাহিত করা হোক, সেক্ষেত্রে যদি আপনারা বলছেন যে পরিবার এটি রাষ্ট্রের কাছে ছেড়ে দিবে না, কিন্তু জুলাই সহযোদ্ধারা যদি এটি চায়, সেক্ষেত্রে পরিবার আসলে সেটি মেনে নেবে কিনা? সেটা অবশ্যই পরিবারের ব্যাপারটাও, জুলাই যোদ্ধা যারা, তারা অবশ্যই ওসমান হাদির পরিবারের ব্যাপারটাও তারা বিবেচনা করবে। আশা করি আমাদের সাথে আমরা তাদের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেব। হ্যাঁ। তারা যদি ভালো মনে করে যে না, এই নলসিটি দিলে ভালো হবে, তাহলে সেটা আমরা তাদের সাথে ওই আলোচনা সাপেক্ষে আমরা এটা সিদ্ধান্ত নেব। কারণ ওসমান হাদি এখন পরিবারের কেউ না, সে এখন রাষ্ট্রের সবার। সেজন্য আমরা এটা আলোচনা সাপেক্ষে করবো, সেজন্য এখনো জানানো হয়নি। ওসমান বিন হাদির যে লাল শাক পূবের আকাশ, গত বছর যে সীমান্ত শরীফ নামে তার কবিতার বই বের হয়েছিল, সেখানে অনেক জ্বালাময়ী দুর্দান্ত রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে তার বক্তব্য ছিল। কিন্তু এবছর সামনের যে বইমেলা কেন্দ্রিক তার কোনো প্রকাশনার কোনো পরিকল্পনা ছিল কিনা, বা ভগ্নিপতি হিসেবে আপনার সঙ্গে তো তার বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো, সেটি একটু বলবেন কিনা? হ্যাঁ, ও গত বছর বা তার আগে গত বছর মোটামুটি ভালোই করেছিল। কারণ আপনার যে খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে প্রথম গত বছর ছিল, গত বছর যে একটা ফ্রি একটা সময় পেয়েছিল ওসমান হাদি। তো সেটা ও যে বলেছে, ও যে বইটা লিখেছে যে সীমান্ত শরীফ ওর ছদ্মনামে, লাভাই লাল শাক পূবের আকাশ, সে বইটা প্রচুর চলছিল, প্রথম বছরই এত বেশি চলছিল যে ওখানের যে পাবলিশ করছিল তারা বলছিল যে একটা নতুন বই এত কিভাবে চলে ভাই। হ্যাঁ, তারাই অবাক হয়েছিল। অতএব আমরা ওর কোনো স্মৃতি কি আমরা বিলুপ্ত হতে দেবো না। আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব আমরা সেটা কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সীমান্ত শরীফ অর্থাৎ ওসমান বিন হাদি হয়ে ওঠার আগেই তার বই তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তো এটা কি আসলে একটা আভাস ছিল জাতির কাছে যে একজন ওসমান হাদি আসছে জাতির রাহবার হয়ে, এমন কিছুই কিনা? আচ্ছা, বলেছি যে একজন ওসমান হাদি হয়ে ওঠার আগেই সীমান্ত শরীফ নামেই এই কবি ছদ্মনামে তার এই যে লাল শাক পূবের আকাশ যে বইটা বেরিয়েছিল, এটি একটা আভাস ছিল কিনা যে জাতির জন্য একজন পুনর্জাগরণকারী হিসেবে আসছেন আমাদের মধ্যে, এমন একটা আভাস ছিল কিনা? সে জাতির যে একজন কর্ণধার হবে, সেটা সে লাভাই লাল শাক পূবের আকাশ সেই কাব্যগ্রন্থ থেকেই প্রকাশ পায় নাই, বরং সে যখন ক্লাস 3-তে পড়ে তখন থেকেই সেটা আমরা বা পরিবারের যারা সদস্য ছিল তখন তারা বুঝতে পেরেছিল যে এই ছেলে একদিন অনেক বড় হবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই বড়টা আর চূড়ান্ত পর্যায়ে যেয়ে পৌঁছায়নি।
সেটাই। আম, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলছিলেন আমাদের সঙ্গে শরীফ ওসমান বিন হাদির ভগ্নিপতি মাওলানা আমির হোসেন। মাওলানা আমির হোসেনের ওয়াইফ অর্থাৎ মাসুমা হাদি, ওসমান বিন হাদির ছোট বোন। গতকাল নলসিটির স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় দোয়া অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং তিনি দোয়ার মধ্যে তিনি তীব্র জ্বালাময়ী ভাষায় রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে কথা বলেছেন এবং তাকে কারা এই মৃত্যুর দিকে, এই পরিণতির দিকে ঠেলে দিল, সেক্ষেত্রে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে দোষারোপ করেছেন। তিনি ভারতীয় আধিপত্যবাদকে দোষারোপ করেছেন, আগ্রাসনকে, লুটেরাদের, চাঁদাবাজদের তিনি ইঙ্গিত দিয়ে কথা বলেছেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পর্যায়ের এই যে দুর্বৃত্তায়নকে তিনি দায়ী করেছেন। সবকিছু মিলিয়ে ওসমান বিন হাদি ছিলেন ও বিপ্লবের একটি সূচনা এবং বিপ্লবের একটি কাণ্ডারি বা বিপ্লবের প্রতীক, এবং তিনি বিপ্লবের কণ্ঠস্বর হিসেবেই তার কথা শুনেছি। তো আমরা হচ্ছে সেখানে যদি বলে থাকি, ওসমান বিন হাদির এই মুহূর্তে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাই ওসমান বিন হাদির এই বাড়ির সামনে জড়ো হয়েছেন। সবাই যুক্ত হচ্ছেন দর্শকদেরকে ওসমান বিন হাদির বাড়ির সর্বশেষ খবর জানানোর জন্য। বাড়িতে এই মুহূর্তে রয়েছেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি এবং তার ভগ্নিপতি মাওলানা আমির হোসেন, এবং ঢাকায় রয়েছেন আর এক ভগ্নিপতি মাওলানা, তার নামও মাওলানা আমির হোসেন, মেঝো বোন এবং বড় বোন, বড় দুলাভাই, তারা নলসিটিতেই রয়েছেন। মাওলানা আবু বকর সিদ্দিক, ওসমান বিন হাদির যে বড় ভাই, ওসমান বিন হাদির বড় ভাই শরীফ মাওলানা আবু বকর সিদ্দিক, ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, তিনি আহ, তিনি শরীফ মাওলানা আবু বকর সিদ্দিক বরিশাল বাগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদের খতিব। গতকাল রাতের ফ্লাইটে তারও সিঙ্গাপুরে যাবার কথা ছিল, কিন্তু যখনই ওসমান বিন হাদির এই শেষ পরিণতির কথা সারা বাংলাদেশের মানুষ জেনে গেল, তখন তিনি যাওয়ার সিদ্ধান্তটি বাতিল করেন এবং তিনি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন। উসমান বিন হাদির সঙ্গে রয়েছেন তার পরিবারের সদস্য হিসেবে উসমান বিন হাদির মেজো ভাই শরীফ ওমর বিন হাদি। এই মুহূর্তে তিনি সিঙ্গাপুরি, ভাইয়ের সঙ্গে রয়েছেন। স্থানীয় সময় সকাল 10টায় তিনি লাইভে, স্থানীয় সময় সকাল 10টায় সেখানে তার জানাজার নামাজ সম্পন্ন হবে এবং আজকে 3টায় তিনটায় বিমানে যুক্ত হবেন এবং হচ্ছে 3টায় বিমান যোগে তিনি রওনা হবেন এবং হয়তো 6টা থেকে 6:30টার মধ্যে, 6টা থেকে 6:30টার মধ্যেই তার বাংলাদেশে মরদেহ পৌঁছাবার কথা রয়েছে। এরপর পরিবার সিদ্ধান্ত নেবেন যে তাকে আসলে পারিবারিক অর্থাৎ তার বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে কিনা। এবং যদিও জুলাই অভ্যুত্থানের তার সহযোদ্ধারা চাইছেন যেন তাকে ঢাকায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বা বনানী কবরস্থান বা তাকে একটা ইন্টেলেকচুয়াল পর্যায়ের মর্যাদা দিয়ে তাকে যেন সেখানে সমাহিত করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়। অন্যদিকে পরিবার বারবার বলছেন যে পরিবারের যে দাবিটি সেটি রাষ্ট্র এবং জুলাই যোদ্ধারা সবাই যেন বিবেচনায় নেয় পরিবারের চাওয়াটি, অর্থাৎ পরিবারের সর্বোচ্চ চাওয়া তাকে ঝালকাঠির নলছিটি উপজেলায় কুলকাঠি ইউনিয়নের তার যে বাবার কবর, সেই বাবার কবরের পাশেই যেন সমাহিত করা হয়। কারণ ওসমান বিন হাদি বিভিন্ন স্মৃতিচারণ, বিভিন্ন বক্তব্য এবং তার যে লাভায় লাল শাক, পূবের আকাশ, সীমান্ত শরীফ নামে যে কবি হিসেবে তার আবির্ভাব হয়েছিল জুলাই আন্দোলনের আগেই, সেই কবিতার বইতে বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যদি আমার শহীদী মৃত্যু হয় আমার বাবার পাশেই যেন আমাকে সমাহিত করা হয়। এছাড়া এই যে সীমান্ত শরীফ হয়ে ওঠা, একজন কবি হয়ে ওঠা, একজন বিপ্লবী কবিতা এবং হচ্ছে বিপ্লবী নেতৃত্ব, এই জায়গা থেকেই তিনি মাঠের আন্দোলনের পর, মাঠের বিপ্লবের পর সর্বশেষ তিনি একটি কালচারাল রেভলিউশন, সাংস্কৃতিক বিপ্লব নিয়ে আসতে চেয়েছিলেন। এই কারণেই তিনি ইনকিলাব মঞ্চ গঠন, ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিলেন এবং সেখানে হাজার 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 বইয়ের হাজার হাজার বইয়ের সংগ্রহ এবং বিভিন্ন পত্র পত্রিকার সংগ্রহ করেছেন। সংগ্রহশালায় বিভিন্ন বিষয়ে পাঠদান, লেকচার এবং বিভিন্ন বিষয় ভিত্তিক লেকচার প্রদান করা হইতো, যেখানে সরাসরি তিনিও বক্তব্য রাখতেন এবং বিষয়ভিত্তিক বিভিন্ন বিষয়ভিত্তিক গবেষকদেরকে সেখানে অংশগ্রহণ করানো হতো এবং সেখানেই তিনি
বিভিন্ন বিষয়ে লেকচার দিতেন। পাশাপাশি ওসমান হাদির এর আগে যিনি যেখান থেকে তার কর্মসংস্থানটি আসতো, তিনি মূলত সাইফুস কোচিং সেন্টারে আইএলটিএস এবং স্পোকেনের ক্লাস নিতেন। এখন এই আগস্ট পরবর্তী এই সময়টিতে তিনি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও তিনি তার শিক্ষকতা শুরু করেছিলেন। সেখানেও সপ্তাহে কয়েকদিন তিনি তার প্রভাষণ বা লেকচার তিনি প্রদান করতেন। শরীফ ওসমান বিন হাদি তার জীবিকাও নির্বাহ করতেন এভাবেই, এবং এই আন্দোলনের সময় তার রামপুরার বাসায় তিনি হয়তো সপ্তাহে 2 দিন যাবার সময় পেতেন। রুটিন করে হয়তো 4 দিন তিনি আন্দোলনের জন্য ইনকিলাব মঞ্চের সারথীদের সঙ্গে তিনি শাহবাগ এলাকায় থাকতেন, অথবা তার যে কালচারাল সেন্টার ইনকিলাব কালচারাল সেন্টার বাংলা মোটরে, সেখানে তিনি অবস্থান করতেন। এবং ঢাকা 8 আসনে তিনি যখন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করলেন, তখন তিনি যে তার প্রচারণা চালাচ্ছিলেন, দেখা যেত তিনি ফজরের নামাজের পরেই মসজিদের সামনে গিয়ে তার প্রচারণা শুরু করতেন। জুম্মার নামাজের পর তিনি তার প্রচারণা শুরু করতেন। তিনি ভ্যান দিয়ে তার প্রচারণা পর্ব শুরু করেছিলেন। তিনি বাতাসা দিয়ে এবং বিভিন্ন মিলাদ মাহফিল দিয়ে তিনি শুরু করেছিলেন। আবার যে আবহমান বাংলার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটিকে নতুন ভাবে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ তিনি বলতেন আরবান কালচার, আরবান সোসাইটি, একটি পশ সোসাইটির বাইরেও যে একটি সোসাইটি রয়েছে, সেই সোসাইটিকে তিনি পুনরুজ্জীবন দেওয়ার চেষ্টা করেছেন। এবং তার সবসময় কথা ছিল যে অর্থাৎ জীবন দেব তবু জুলাই দেব না। এই কারণেই তিনি কালচারাল রেভলিউশনের কথা বলেছেন। তিনি বলেছেন যে মাঠের সংগ্রামের চেয়েও এখন গুরুত্বপূর্ণ হচ্ছে কালচারাল বিপ্লব বা সাংস্কৃতিক রেভলিউশন, এবং সেটিই তিনি করে যাচ্ছিলেন। কিন্তু 12 ডিসেম্বর গত শুক্রবার জুম্মার নামাজের পর তিনি যখন প্রচারণা সেরে টিএসসি তে খাবার খেতে যাবেন, তখন বিজয়নগর পানির ট্যাঙ্কির ওই সড়কই দুর্বৃত্তর গুলি তার জীবন শেষ পর্যন্ত কেড়ে নিল। এবং 6 দিন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এরপর এভার কেয়ার এবং সর্বোপরি সিঙ্গাপুরের একটি হসপিটালে তার চিকিৎসা চলছিল। এবং গতকাল পরিবার যখন বিকেল 5টার পরে সিদ্ধান্ত দিল তার মস্তিষ্কের অপারেশন, এবং তারপরই সর্বশেষ একটি ফলাফল আসলো, তিনি আর নেই, তিনি মারা গেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠলো। বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও এবং বিভিন্ন ধরনের সহিংসতা শুরু হয়েছে। যদিও ইনকিলাব মঞ্চের সদস্যরা বারবার বলছেন যে উসমানের যে ইচ্ছা, সে ইচ্ছার সঙ্গে এই সহিংসতা জ্বালাও পোড়াও এটি যায় না। তিনি একটি শান্তিপূর্ণ ইনসাফের বাংলাদেশ চেয়েছেন, এবং সেটি ইনসাফের বাংলাদেশ, সহিংসতাপূর্ণ বাংলাদেশ, সেটি যদি চায় এবং সবাই যদি ওসমানের স্মৃতির প্রতি সম্মান রাখে, তাহলে এই সহিংসতার পথ পরিহার করে সবাই যেন ওসমানের শেষ ইচ্ছা অনুযায়ী একটি শান্তিপূর্ণ, একটি ইনসাফপূর্ণ বাংলাদেশের বজায় রাখার জন্য সবাই কাজ করে এবং এই সহিংসতার পথ পরিহার করে। এবং ওসমানও চেয়েছে ইনসাফ ভিত্তিক এই বাংলাদেশের কথা, অর্থাৎ তার শত্রুর সঙ্গেও যেন ইনসাফ কায়েম করা হয়। ইনসাফের পরিপন্থী কোনো কিছু, আগ্রাসনমূলক কোনো কিছুই তিনি চাইতেন না। এবং এই যে কালচারাল রেভলিউশন অর্থাৎ সাংস্কৃতিক বিপ্লব, এটি তিনি শুধু ঢাকা কেন্দ্রিক না, আরবান সোসাইটিতে না, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও এই কালচারাল রেভলিউশন তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন। যখন আমরা ঝালকাঠির নলছিটিতে ওসমান হাদির বাড়ির সামনে অবস্থান করছি গণমাধ্যম কর্মীরা, এবং নলছিটির পাড়া মহল্লায় আশেপাশে বিভিন্ন সড়কে জনগণ এবং এলাকাবাসী অবস্থান করছেন, উৎসুক জনতা, তখন আমরা জানাতে চাই যে এখানেই হচ্ছে ওসমান হাদির বেড়ে ওঠা। এই বাড়িতেই সবার প্রত্যাশা যে ওসমান হাদি তার শেষ যাত্রা আবারও শেষ এখানে ফিরে আসবেন ওসমান হাদি। ওসমান হাদির বাড়ির সামনে থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।